আলাইকুম। যারা অধীর আগ্রহে বসেছিলেন আপনারা যে আইটিপি এক্সাম কবে হবে এটা নিয়ে আমরা দীর্ঘদিন 2017 সালের পর থেকে এখনো পর্যন্ত ওয়েট করতেছি অনেকে, কারণ যাদের স্বপ্ন কর আইনজীবী হওয়া তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ওয়েট করে আছেন। তাদের জন্য সুসংবাদ হচ্ছে ইতিমধ্যে আমাদের কিন্তু কর আইনজীবী পরীক্ষার যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 29/9/2024 পর্যন্ত এই পরীক্ষার জন্য সবাইকে অ্যাপ্লিকেশন করার জন্য আহ্বান করা হয়েছে। প্রথমত আমরা যেহেতু আমরা সকলে জানি যে কর আইনজীবী হচ্ছে বর্তমান সময়ের সব থেকে আলোচিত এবং ডিমান্ডেবল একটা পেশা, আর বিশেষ করে এটাকে আমি একটা স্মার্ট পেশা হিসেবে বলি, যেহেতু আমরাও দীর্ঘদিন যাবত এই ট্যাক্স দিয়ে প্র্যাকটিস করতেছি। এখন কারা আসলে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আগে এটা আমাদের জানাটা জরুরি। আমরা এই বিজ্ঞপ্তিটা দেখি, এটা আমাদের এই গত একদিন আগে এটা প্রকাশিত হয়েছে। আমাদের আয়কর আইনের 327 সেকশন এবং পূর্ববর্তী বিধি 27 বিধি অনুযায়ী এই কর আইনজীবী নিয়োগ দেওয়া হয়ে থাকে। তো এই বিজ্ঞপ্তিতে প্রথম অংশে আমরা দেখি যে কারা কারা মূলত এখানে পরীক্ষার জন্য যোগ্য। এখানে আমরা 6টি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ 6টি যোগ্যতা থাকলেই, ডিগ্রি থাকলেই আপনি পরীক্ষার জন্য বসতে পারবেন বা পরীক্ষা আপনি দিতে পারবেন। 1 নম্বর হচ্ছে, দেখেন এখানে বলছে দেশি বিদেশি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি, অর্থাৎ যারা এলএলবি করেছেন এখনো বার কাউন্সিল পরীক্ষা পাননি অথবা বার কাউন্সিল পরীক্ষা ব্যর্থ হয়েছেন, তাদের জন্য কিন্তু আমার মনে হয় যেটা সব থেকে বড় একটি অপরচুনিটি যে ট্যাক্স আইনজীবী হিসেবে আপনি নিবন্ধিত হতে পারেন। যেটা আগে আইটিপি ছিল, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এখন এটাকে আইনে কর আইনজীবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার ট্যাক্স বিষয়ে যে কোনো ডিগ্রি থাকলেও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে হিসাব বিজ্ঞান সহ অর্থাৎ অ্যাকাউন্টিং সহ বাণিজ্য ডিগ্রি যারা কমার্সে আছেন তারাও কিন্তু এই পরীক্ষার জন্য ক্যাপাবল। এরপর উচ্চতর অডিটিং ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, এই ডিগ্রি যাদের আছে, বিশেষ করে এখানে অডিটিং এবং ব্যাংকিং এই বিষয়গুলো ডিগ্রি থাকলে তারাও কিন্তু আপনার এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এরপরে ডিপ্লোমা ইন ট্যাক্সেশন, যদি অ্যাপ্রুভাল কোনো ডিপ্লোমা থাকে আপনার, যেগুলো আমাদের নির্ধারিত টাইমের মধ্যে হয়েছে এবং সরকার অনুমোদিত, তাহলেও কিন্তু আপনি সেই ডিপ্লোমা দিয়েও কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এরপর এই যে উচ্চতর অডিটিং ব্যাংকিং ডিপ্লোমা এবং এই সংক্রান্ত যে কোনো ডিগ্রি, তাহলে এই 6 জন ব্যক্তি তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে। আপনার যদি দেখেন যে এর মধ্যে যে কোনো একটি যোগ্যতা আপনার আছে, তার মানে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর প্রথমে বলে রাখি যে এই পরীক্ষাটা কিন্তু খুব সহজ একটি পরীক্ষা হবে, খুব জটিল কিছু নয়। যেহেতু এখানে কর আইনজীবী, বেসিক্যালি প্রশ্ন আসবে ইনকাম ট্যাক্স আইন থেকে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সিলেবাসটাও দিয়ে দিয়েছে, আমাদের সিলেবাসটা একটু দেখি, তাহলে আপনাদের কাছে বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। আমরা সিলেবাস নিয়ে একটু কথা বলি যে কি আছে। দেখেন এই সিলেবাসে 9টি টপিক বলা আছে, 9টি টপিকে আপনাকে প্রশ্ন করা হবে। যেহেতু এখানে কোনো এমসিকিউ পরীক্ষা নেই, শুধুমাত্র রিটেন এক্সাম হবে, এজন্য এই পরীক্ষাটা আসলে সকলের জন্য সহজ হয়। তাই এখানে আমাদের সিলেবাসটা আছে, সেখানে আমাদের দেখেই যে 9টি টপিক থেকে প্রশ্ন আসবে। তার মধ্যে 2টি টপিক হচ্ছে ট্যাক্সের বাইরে, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং, এটার সাথেও ট্যাক্সের একটা রিলেশন আছে, তারপর আমরা একটু আলাদা করে দেখি। আর হচ্ছে কমন বাংলা এবং ইংরেজি, যেহেতু কমন কোশ্চেন থাকে আমরা সকলে জানি, আর অ্যাকাউন্টিং। এর বাইরে আর যে 7টি বিষয় সিলেবাসে আছে সবগুলোই ইনকাম ট্যাক্সের সাথে ডিরেক্টলি রিলেটেড, অর্থাৎ ইনকাম ট্যাক্স আইনের সাথে সম্পৃক্ত। কেমন? যেমন ধরেন আমরা প্রথমটা দেখি যে আয়কর আইন 2023, আমরা জানি যে 2023 সালে আমাদের প্রায় 40 বছর পরে নতুন আইনটা এসেছে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে। এই আইনে মূলত 345টি সেকশন আছে, 8টা তফসিল আছে, এগুলো আমরা জানি, এখান থেকে আমাদের প্রশ্নগুলো আসবে। তাহলে এই আইনটাকে আমাদের ভালো করে পড়তে হবে। বিশেষ করে পরীক্ষার জন্য যে সকল টপিকগুলো আছে, গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব যে কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন। এখন জাস্ট আমি বলে দিচ্ছি যে আপনারা শুরু করছেন যেহেতু অ্যাপ্লিকেশন, এজন্য এই টপিকগুলো আপনি এখন থেকে দেখা শুরু করেন। এরপর অর্থ আইন,
এই আয়কর আইনটাই আপনার প্রতি বছর অর্থায়নের মাধ্যমে কিছু বিষয়গুলো পরিবর্তন হয়। তো এই পরিবর্তন যে বিষয়গুলো হয়েছে সেগুলো তো আমরা অর্থায়নে পেয়ে যাচ্ছি, সো অর্থ আইনটাকেও আমাদের একটু ভালো করে দেখতে হবে। যেহেতু 2023 সালে আইন হওয়ার পরে কোনো বিধিমালা এখনো আসে নাই, সেক্ষেত্রে আয়কর বিধিমালা 1984 এখনো বলবৎ আছে। তবে মনে রাখতে হবে এই 84 যে বিধিগুলো আছে সকল বিধি কিন্তু এখন কার্যকর নাই। আমাদের একটা এসআরও আছে, এসআরওর মাধ্যমে কিছু বিধিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওই বিধিগুলো বাদ দিয়ে বাকি বিধিগুলো আপনি এখান থেকে পড়বেন, অর্থাৎ টোটাল বিধি আপনার পড়ার দরকার নেই। এরপর আমাদের টিডিএস এর জন্য যে উৎসেকর বিধিমালা আছে 2024, এই বিধিমালাটা এটাও ট্যাক্সের সাথে সরাসরি রিলেট করে। এবার এডিআর হচ্ছে এখানে ইনকাম ট্যাক্সের জন্য যে এডিআরটা হয়, সেই এডিআর এর জন্য একটা বিধিমালা দেওয়া হয়েছে, সেই বিধিমালাটা পড়তে হবে। ইনকাম ট্যাক্সের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ট্যাক্সের সাথে রিলেট করে, এটা হচ্ছে দান কর। অর্থাৎ এই ইনকাম ট্যাক্সের মতো দান কর আইন আছে, এটাও ইনকাম ট্যাক্সের মতোই ছোট একটা আইন, এই আইনটা আমাদের পড়তে হবে। এবং এটার উপর ডিপেন্ড করে বিশেষ করে আমাদের কর আইন, অর্থ আইন, আয়কর বিধিমালা, উৎসেকর বিধিমালা, এই সকল কিছুর উপর ডিপেন্ড করে আমাদের যে একজন ব্যক্তির যে ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে কিন্তু কর্পোরেট ট্যাক্সকে ফোকাস করা হয় না আইটিপি এক্সামে, শুধুমাত্র ব্যক্তি ট্যাক্সকেই ফোকাস করা হয়। সো এখান থেকে প্র্যাকটিক্যালি কেস স্টাডি ভিত্তিক আপনাকে ফ্যাক্ট থাকবে, যেমন একজন স্যালারিড পার্সনের ফ্যাক্ট থাকবে, তার রিটার্নটা আপনি প্রস্তুত করুন। এরকম ভাবে আয়কর এবং আইন এবং বিধির বাস্তব প্রয়োগ, প্র্যাকটিক্যাল অংশ, এটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আমাদের এই 60টি টপিকের মধ্যে বা 60টি বিষয়ের বস্তুর মধ্যে আমাদের টোটালটা ইনকাম ট্যাক্স কভার করছে, আর বাকি দুটি হচ্ছে আমাদের ট্যাক্সের বাইরে।